আমাদের আজকের নাটক পথ বেঁধে দিই। রচনা আবিদ আজাদ, প্রযোজনা আব্দুল মালেক খান। নাট্যানুষ্ঠান পথ বেঁধে দিই। রাজবালি, রাজবালি। জি বড় সাহেব। মামুনি উঠেছে? জি না, সেই যে দুপুরে নিয়ে খেয়ে ঘুমিয়েছেন, এখনো ওঠেনি। উঠলে বলো, আমি এখানে আছি। জি আচ্ছা, ওই যে উনি উঠে পড়েছেন, এই দিকেই আসছেন। কইরে মাদিনা, আয় বস এখানটায়, আমার কাছে বস। হ্যাঁ রাজবালি, মামুনিকে এখন কি খাবার দেবে এখানে নিয়ে এসো। এখন আর কিছু খাবো না চাচা, শুধু একটু চা। চা? তার চেয়ে একটু দুধ খানা। আরে এরকম দুধ তোদের শহরে কোথায় পাবি? তা ঠিক, যেমন স্বাদ তেমনি ঘ্রাণ, এ জিনিস শহরে ভাবাই যায় না। তবুও তো তোর আব্বা গ্রামের নামই শুনতে চায় না। তোরও হয়তো এই পাড়াগা বেশি দিন ভালো লাগবে না। না চাচা, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। এই গ্রামের মানুষ, গাছপালা, মাঠ, দিঘি, মজা পুকুর, সব মিলিয়ে একটা আলাদা স্বাদ, অন্যরকম জীবন। তোর আব্বা তো গ্রামের কথা ভুলেই গেছে প্রায়। শহুরে হয়ে গেলে যা হয়, অথচ এখানেই দু ভাইয়ের জীবন শুরু হয়েছিল দুটি সতেজ চারা গাছের মতো। আব্বার কথা আর বলো না, কত করে বলি চলো আব্বা দেশের বাড়ি থেকে ঘুরে আসি, তা গ্রামের কথা উঠলেই আব্বা বলেন যা না, কক্সবাজারে কটা দিন কাটিয়ে আয়, চেঞ্জের জন্য চমৎকার জায়গা, আজকাল হোটেল মোটেলের তো সুন্দর ব্যবস্থা আছে। সত্যি তো মা, এই গ্রামে কি আর ওসব আছে? শহুরেদের জন্য চাই কক্সবাজারের মতো সমুদ্র সৈকত, পাহাড়ের নিবিড় স্বাস্থ্য নিবাস। এবারও গ্রামে যাব শুনে সঙ্গে সঙ্গে আব্বা কি করলেন জানো চাচা? প্লেনের টিকিট, কক্সবাজার একটা ট্যুরিস্ট কটেজ পুরো 1 মাসের জন্য ভাড়া, সব ঠিকঠাক। তাই নাকি? হ্যাঁ, সব রেডি, কিন্তু আমি বেঁকে বসলাম গ্রামে যাব। তোর আব্বা নিশ্চয়ই। সোজা নাকচ করে দিল আমার আবদার। বলল গায়ে গেলে একটা না একটা অসুখ বাঁধাবই, বোর হওয়া ছাড়া নাকি আর কিছুই নেই গ্রামে। এবার দেখে গেলি তো? আমার কিন্তু চমৎকার লাগছে, এক ফোঁটা বোর হয়নি। জানো চাচা, আসার দিন ট্রেনের জানালায় তাকিয়ে থাকতে থাকতে আমার খালি মনে হচ্ছিল সব আমার চেনা, যেন বহুদিন পরে ফিরে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে আমি ছিলাম, যেখানে আমি যেতে চাই। আশ্চর্য! কিন্তু 2-4 দিনের মধ্যেই তো ক্লান্ত হয়ে পড়বি। তোর আব্বা কেন আসতে চান আমি বুঝি। আসলে গ্রামে তোদের জন্য কি আছে? কিছু নেই। আছে, আমি যা চাই সবই আছে ওখানে। ওই ঢাকায় হয়তো সবই পাওয়া যায়, কিন্তু ক্লান্তিও আছে অনেক, যন্ত্র আর মানুষের প্রচুর ক্লান্তি। ওই ঊর্ধ্বশ্বাস জীবনে আমার দম বন্ধ হয়ে আসে। জানো চাচা, আমার কেবলই মনে হতো একটা কিছু আমি খুঁজছি, কিন্তু ওখানে ওই আত্মাহীন ইট পাথরের শহরে তা নেই। আমার ভেতরে শুধু ক্লান্তি জমতে থাকে। আর তখন তোমার কথা মনে পড়ে, এখানে এসে তো চমৎকার আছি। হয়তো গভীর কোনো আকর্ষণ, হয়তো এমন কিছু যা বুঝিয়ে বলা যায় না। আর তুমি যখন প্রথম আমাদের বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলে, আমার কি মনে হয়েছিল জানো? ভয় ভয় লাগছিল না? ভয়? না না, ঠিক ভয় না, ভয় একে বলা যায় না। তবে আমার বুকের মধ্যে কি যে হচ্ছিল, অকারণে চোখে পানি এসে পড়তে চাইছিল। কি বড় বাড়ি, কি মস্ত দালান, পুরনো আর উঁচু, চারদিকে আম জাম নারকেল সুপরির ভিড়। ভাঙা শান বাঁধানো পুকুরের শেষ ধাপটায় গিয়ে দাঁড়ালে মনে হয় দালানের চিলেকোঠার চূড়োটা যেন মেঘ ছুঁয়ে আছে। আপনার দুধ এনেছি। রাখো এখানে। ঠিক আছে, তুমি যাও।
আহ জানো চাচা, দুপুরে ঘুঘুর ডাক শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। সে এক আশ্চর্য অনুভূতি। মনে হচ্ছিল আমি যেন এক রাজকন্যা, আর ওরা আমাকে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াচ্ছে। তুমি তো আমাদের রাজকন্যায় মামনি। আমরা যখন ছোট ছিলাম এই বাড়িটার চেহারা অন্য রকম ছিল। তোরা তো দেখিসনি, চৌধুরীদের বাড়ির সামনে এসে সবাই থমকে দাঁড়াতো। সে আমাদের ছোটবেলায়, বুঝলি মা, সব কিছু অন্যরকম ছিল। গাড়ির জন্য আব্বা দুটো আরবি ঘোড়া নিয়েছিলেন। যখন সেই ঘোড়ার গাড়িতে আব্বা বেরোতেন, দূর থেকে মানুষ ভয়ে ভয়ে ভিড় জমাতো। আমি আর তোর আব্বা, বুঝলি মা, প্রত্যেক দিন বিকেলে বেরোতাম সেই ঘোড়ার গাড়ি চড়ে। আব্বার কড়া নির্দেশ ছিল হাওয়া খেতে যেতেই হবে আমাদের। চৌধুরী বংশের জৌলুস ক্ষয় হতে হতে মুমূর্ষু শেষ ছলকানিটুকু এসে পৌঁছেছিল আব্বার হাতে। চাচা, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কথা বল না। আমি আর আম্মা কতবার বলেছি তোমাকে শহরে নিয়ে যাবার জন্য, আব্বারও তাই ইচ্ছে, কিন্তু তুমি নাকি যাওনি। হ্যাঁ মা, আমিই যাইনি। এইভাবে একা থাকা তোমার উচিত হচ্ছে না কিন্তু। কেন কেন বলতো? বারে, তোমার বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় নাকি? ও, অসুখ বিসুখের কথা বলছিস দিনা? অসুখ মানে তোমার কিন্তু আমাদের সাথে থাকাই উচিত। ইচ্ছে করে, এক একদিন প্রচণ্ড ইচ্ছে করে মা, এই মস্ত স্তব্ধতার মতো বাড়িটাকে একা ফেলে তোদের কলরবের কাছে চলে যাই। কিন্তু কিন্তু কি চাচা? শেষ পর্যন্ত মনস্থির করে উঠতে পারি না। মনে হয় যাবো কোথায়? এখানেই যে শিকড়, শিকড় ছিঁড়ে চলে গেলে গাছপালা মানুষ কিছুই বাঁচে না। চাচা, তোমার কথা শুনতে শুনতে মনে হয় কুয়াশার মধ্য দিয়ে একটা কিছু দেখতে পাচ্ছি, যা রূপরেখা স্পষ্ট নয়, কিন্তু একটা অদ্ভুত আবেদন আছে। আছে বই কি, তবে সবার কাছে ধরা পড়ে না। যেমন পড়েছে তোর কাছে, যেমন পড়েছে মাসুদের কাছে। মাসুদ? মাসুদ কে চাচা? সৈয়দ বাড়ির ছেলে, পরিচয় করিয়ে দেব তোর সাথে। বড় ভালো ছেলে, অনেক পাস টাস করে এসে এই গ্রামে বসে আছে। ওর কতগুলো প্ল্যান প্রোগ্রাম আছে। ও বলে গ্রাম উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক প্রগতি সম্ভব নয়। রীতিমতো বক্তৃতা, নেতা টেতা হবার তালে আছে বোধহয়। না না মা, মাসুদকে আমি ভালো করেই জানি। ওর মধ্যে মেয়েকে কিছু আছে বলে ভাবতে পারি না। ও সত্যি দেশকে, দেশের মানুষকে ভালোবাসে। আর্থিক অবস্থা ভালো, বিলেত টিলে তো ঘুরে এসেছে। ইচ্ছে করলে অনায়াসে আধুনিক ঝলমলে জীবনে ডুবে থাকতে পারত। কিন্তু ও বলে সবাই গ্রামকে অবহেলায় ছেড়ে চলে গেলে আমাদের শহুরে শূন্যদান একদিন ভেঙে পড়তে বাধ্য। আশ্চর্য। কি? না মানে, এরকম বড় দেখা যায় না। মাসুদ সত্যি ব্যতিক্রম। ও আশাতে আমার হয়েছে সবচেয়ে ভালো। রাত দিন সারাক্ষণ বেশ ভালো আছে। এখন তখন গ্রামের সবাইকে নিয়ে বসছে এখানে। গত বছর মোহিনী নদীর বাঁধটা হলো, ও না এলে কোনো দিনই হতো না। আসলে জাগিয়ে তোলার মতো মানুষ চাই, তা না হলে কাজ হয়। আমার কিন্তু হিংসে হচ্ছে চাচা। কেন কেন? বারে, তোমার মুখে আর কারো এত প্রশংসা শুনতে আমার হিংসে হবে না? ও তা কই, আজ দুদিন হলো আমি এসেছি, এর মধ্যে মাসুদ সাহেব তো একবারও এলো না তোমার কাছে। আসবে আসবে, তোর কথা বলেছি ওকে, সময় পেলেই আসবে। ওর কত কাজ। চৌধুরী চাচা, চৌধুরী চাচা, চাচা আছেন? হ্যাঁ আছি, সোজা চলে এসো মাসুদ। এসো এসো, এখানটায় আমার পাশে বসো। আমি এসেছিলাম ওই রাস্তা বাঁধার কথা নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে। সেসব হবে, আগে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে দিনা, ওর কথা কাল বলেছি না তোমাকে? আর দিনা, এই হচ্ছে মাসুদ, যার কথা আলোচনা করছিলাম এইমাত্র। এবার তোমরা দুজনে আলাপ করো, আমি নামাজটা সেরে আসি। আপনাকে চা দিতে বলি মাসুদ সাহেব? চৌধুরী চাচা আসুন আগে, তার চেয়ে বলুন কেমন লাগছে গ্রাম? ভালো, বেশ ভালো। তবে মাঝে মাঝে মনে হয় সময় এখানে থেমে আছে। আমি তো ঘুমিয়ে টুমিয়ে পার করতে পারছি না, তবু হাতে সময় থেকেই যাচ্ছে। কোথাও বেড়াতে এলে কি ঠিক তাই হয় না? তা সত্যি বলেছেন। অবশ্য আপনার অনেক কাজ। না না, কাজ টাজ কোথায়, এই তো টোটো করে ঘুরে বেড়াই। আপনার সম্পর্কে আমি সব শুনেছি। চৌধুরী চাচার কাছে তো উনি আমার সম্পর্কে বাড়িয়ে বলেন। চাচা বাড়িয়ে বলার লোক নন। আপনি এড়িয়ে যেতে চাইছেন কেন? অন্যায় কিছু তো করছেন না। বাদ দিন ওসব, সময় নিয়ে হাঁপিয়ে উঠেছেন তো। হাঁপিয়ে উঠছি না বলেই কিন্তু অবাক হচ্ছি। জানেন,
এখানে এসে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে এই দুদিনের বাসি নিউজ পেপার পড়া। ও, তা অনেক সময় দুদিনেও কিন্তু এসে পৌঁছয় না। এটা একদিক থেকে ভালোই, যাবতীয় টেনশনগুলো এখানে দুদিন পরে এসে পৌঁছয়। কিন্তু অনেকেই এই টেনশনের কাঁচা স্বাদ সময় মতো ঘুম ভাঙার সাথে সাথে পাওয়া যায় না বলে গ্রামে এসে কিন্তু দুদিনেই ক্লান্ত হয়ে পড়ে। রজবালি, রজবালি, তামাকটা সাজিয়ে দিয়ে যেও। জানো মাসুদ, তোমার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। তোমাকে বলিনি দিনা এসেছে, সারাদিন একা একা থাকে, সময় পেলেই চলে আসবে। বলিনি তোমাকে? এই তো এলাম চৌধুরী চাচা। তোমার প্ল্যান প্রোগ্রামগুলোর কথা বলেছো দিনাকে? তোকে বলিনি মা, মাসুদের সাথে আলাপ হলে গ্রামটার হেলা ফেলার মতো মনে হবে না। ও আসার পর থেকেই তো আমাদের এলাকাটার চেহারা বদলে গেল। দেখিস, ওর প্রজেক্টটা দাঁড়িয়ে গেলে এখানকার জীবনটাই পাল্টে যাবে। তখন আসবো, এসে দেখে যাব মাসুদ সাহেবের পরিকল্পিত গ্রামটি। তুমি যেন তখন কি বলতে চেয়েছিলে মাসুদ? নতুন রাস্তাটা করার ব্যাপারে কিছু অসুবিধা আসতে পারে। কেউ কেউ তাদের জমির ক্ষতির অজুহাত তুলতে চায় আমি শুনেছি। পথে আপনারও তো অনেক জমি পড়বে। তা পড়ুক, বড় স্বার্থের জন্য ছোট ছোট ক্ষতি স্বীকার করে নিতে হয়। সেকেন্দার আলী একটা ঘোঁট পাকিয়ে তুলবার চেষ্টায় আছে, আমার কানে এসেছে। ওসব আমরা কাটিয়ে উঠতে পারবো। দাঙ্গা হাঙ্গামার কোনো সম্ভাবনা নেই তো? সেসব আমরা এড়িয়ে চলতে চেষ্টা করব, নয়তো শক্ত হাতে মোকাবেলা করতে হবে। এই রাস্তার কি বিশেষ কোনো তাৎপর্য আছে? আছে বই কি, নইলে অনর্থক এটায় হাত দিতে যাব কেন? মাসুদের পরিকল্পনাটা এই রকম। এখানকার ক্ষেতের শস্য ফসল ছাড়াও অনেক কাল থেকে যেসব জিনিসকে এখানে আবর্জনা বলে ফেলে দেওয়া হয়, যেসব শ্রমশক্তির অপচয় হচ্ছে, সেসব ছোটোখাটো কুটির শিল্পের মাধ্যমে কাজে লাগানো। যাতায়াত ব্যবস্থার সাথে আর্থিক শ্রীবৃদ্ধি ওতপ্রোতভাবে জড়িত। বড় সাহেব, আপনাদের খাবার দিয়েছি। কই রজব আলী, তামাক তো দিলে না। এখন আপনার ভাত খাওয়ার সময়। মস্ত বড় গার্জেন আমার। চলো চাচা, তামাক পরে খাবে। আসুন মাসুদ সাহেব। আমিও আসবো। কেন, আপত্তি আছে? এবারে তো আমার আপত্তির প্রশ্নই ওঠে না, আপনি বরং অতিথি। তা বলতে পারেন। চলো চলো মাসুদ, খেয়ে দিয়ে আবার বসা যাবে। চাচা, আমি একটু বেরোচ্ছি। ছবি আঁকার জিনিস নিয়ে যাচ্ছিস দেখছি। একটা ছবি আঁকবো ওই কুমোরপাড়ার ওদিকটায়। সকালে দেখে এসেছি জায়গাটা, পড়ন্ত বেলার কালারটা চাই। এক্ষুনি যাব। ফিরতে সন্ধে করবি না তো আবার? তাহলে বরং রজব আলীকে সঙ্গে নিয়ে যা। আমি একাই পারবো, রজব আলীকে তোমারই দরকার যখন তখন। হ্যাঁ, ও আমার অন্ধের জ্যোষ্ঠী। আচ্ছা জামা ঘুরে আয়। তুমি সন্ধ্যার মেঘমালা, সাধের সাধনা। তুমি সন্ধ্যার, তুমি আমার সাধের সাধনা। কোথায় রাখলাম তুলিটা? এই যে পেয়েছি। বাহ, আঁকার হাতও আছে আপনার, বোধহয় গানের গলাও। কে? ও মাসুদ সাহেব, আপনি? সুন্দর ল্যান্ডস্কেপ, শীতের ধোঁয়া ওঠা মাঠ, একটা বাঁশের সাঁকো, আর সারাটা ছবিতে গোধূলির নিঝুম কালার। চমৎকার মেজদিনা। আপনার চোখে এই বিষণ্ণ গ্রাম রেখা, বিশাল পোড়ো মাঠ এবং এই নত হয়ে থাকা জীর্ণ সাঁকোর ভেতর দিয়ে যে আত্মার স্পর্শ পাওয়া যাচ্ছে, সে আত্মা গ্রামের। অপূর্ব, সত্যি চমৎকার। আপনি বড্ড বাড়িয়ে বলছেন। মোটেই না। যে গ্রামকে আমি দেখেছি, যা আমাকে টেনেছে, ধরে রেখেছে, এ যেন তারই এক টুকরো প্রতিচ্ছবি, অথচ তার ব্যঞ্জনা ক্যানভাসের সীমানা পেরিয়ে যেতে চাইছে। ওকে, সব গোটাচ্ছেন যে? আমার হয়ে গেছে। আর তাছাড়া এরকম লাগাম ছাড়া প্রশংসার পর তুলি ধরা অসম্ভব। তাহলে তো অন্যায় করে ফেলেছি। কেমন? আপনার অভিনিবেশ ভেঙে দিলাম। যা, তা হবে কেন? শেষ টানটা শুধু বাকি। ফিনিশিং টাচ তো। নিন না, শেষ করে নিন, আমি বরং সরে দাঁড়াচ্ছি। থাক, ওটা পরেই হবে। চলুন। এটা তো ঠিক হলো না মিস দিনা। কোনটা বলুন তো? এই যে আপনার শিল্পকর্মের মাঝে মূর্তিমান ব্যাঘাতের মতো হঠাৎ আমি ঢুকে পড়লাম।
আমার কিন্তু নিজেকে অপরাধী মনে হচ্ছে। আপনার আশাটা ঠিক সময়ই হয়েছে। কি করে বুঝবো বলুন? এই যে বললেন ফিনিশিং টাচ বাকি আছে। ওটা বাকি থাকতো। আমি ইজেল টিজেল গোটাবার কথাই ভাবছিলাম। চলুন ফেরা যাক। আঁকা টাকার অভ্যেস আছে সেদিন কিন্তু বলেননি। বলে বেড়াবার মতো কিছু না, এমনিতেই আঁকি। কিছু যায় আসে না, আঁকাটাই বড় কথা। মনের তাগিদে। আপনার কোন রং পছন্দ মাসুদ সাহেব? রং মানে আমার পছন্দ? হ্যাঁ হ্যাঁ বলুন না। কেন বলুন তো? ক্যারেক্টার স্টাডি করছেন নাকি? না না তা নয়, এমনিতেই। বড় মুশকিলে ফেললেন দেখছি। সত্যি আজ পর্যন্ত ভেবেই দেখিনি। তবু বলুন না, একটার প্রতি নিশ্চয়ই পক্ষপাত আছে। হয়তো আছে, কিন্তু কোনটা ঠিক? বলুন না। সত্যি বিশেষ পক্ষপাত নিয়ে আজ পর্যন্ত কোনো কালারের দিকে তাকাইনি। তা বলছি দাঁড়ান দাঁড়ান মিস দিনা, এদিকে ঘুরে দাঁড়ান। ডুবন্ত সূর্যের দিকে মুখ করে জাস্ট এ বিট। আচ্ছা পাগল তো আপনি। প্লিজ। আচ্ছা দাঁড়ালাম, বলুন এবার। আহ, কি হলো? গুলিয়ে ফেলছি। কি? কোন কালারটা আমার বেশি পছন্দ? আপনার মুখে যে গোধূলির রং পড়েছে সেইটা, না আর কিছু? না না, এই রংটাই। জান, আপনি ভারী অপ্রস্তুত করতে পারেন তো মানুষকে। চলুন এবার যাওয়া যাক। এদিক দিয়ে আমাদের বাড়িটা কাছে হবে না? তা হবে, কিন্তু একটা ছোট্ট খাল আছে। তাহলে? একটা বাঁশের সাঁকোও আছে। ও চলুন দেখা যাক। এই যে খালের ধারে এসে গেলাম। রে বাবা, এই যে দেখছি নরবরের শাঁখো। এই দিয়েই প্রতিদিন গ্রামের বহু লোক পার হয়ে যায়। না না, আমি পারবো না। পারবেন না মানে? পারতেই হবে, এই সব মিলিয়েই গ্রাম। না না মাসুদ সাহেব। কি আশ্চর্য, আবার ফিরে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ চলুন ফিরেই যাই। অন্ধকার হইলে ও পথে ফেরাও আপনার পক্ষে সম্ভব হবে না। কেন কেন? উঁচু নিচু আলপথে পা ফেলাই অসম্ভব হবে আপনার পক্ষে। আর আপনার পক্ষে? আমার অভ্যেস আছে। আমিও অভ্যেস করে নিতে পারি। কি করে? আপনি তো দুদিন বাদেই চলে যাবেন। যদি না যাই? গ্রামটা আপনার একার নাকি? না, সকলের। কিন্তু সবাই গ্রামকে পেছনে ফেলে শহুরে হতে চায়, পারলে বিদেশে পাড়ি জমায়। কিন্তু কেন? এই কেন জবাব এক কথায় হবে না। তার চেয়ে দিন আপনার আঁকার জিনিসগুলো আমাকে দিন। আপনি তো অনায়াসে সাঁকো পার হয়ে যাবেন, কিন্তু আমার কি হবে? দিন না, কি হবে পরে দেখছি। হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি আগে পার হয়ে নিই। মাস্টার সাহেব দেখবেন, পড়বেন কিন্তু। প্লিজ, চিৎকার করলে কিন্তু। মা গো, কিরকম নড়বড় করছে। ওহ, যাক পার হয়েছেন তবে। বাপরে, এবার আমার পালা। একটু অপেক্ষা করুন, আপনার জিনিসগুলো রেখেই আমি আসছি। কি সাঁকো, মনে হচ্ছে কোনো দিন পার হতে পারবো না। এই যে, এবার আসুন। আসবো? হ্যাঁ হ্যাঁ, আমি ধরছি, উঠুন। উঠবো, কিন্তু ভয় করছে যে। আহা, উঠুন না, আমি ধরছি তো। ধরে রাখবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বাড়ান প্রথম পাটা এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওহ মা গো, না না ভয় করছে তো। ধুত, পা ফেলুন না। কিন্তু নড়ছে যে। নড়ুক, আমি ধরে রেখেছি না। ওই তো কাঁপছে। ইস। আসুন আসুন, এসে পড়ুন। দেখবেন নিচের দিকে তাকাবেন না। ঠিক আছে, আপনি ধরে রাখুন। এই তো, ভয় করলেই ভয়। এসে পড়ুন, আর এক পা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। ও মা গো, পড়ে গেলাম। এমন করে ভয় পেতে হয় নাকি? হঠাৎ মনে হলো আমি যেন পড়ে যাচ্ছি। শেষ পর্যন্ত পড়েননি কিন্তু। আপনি না ধরলে। চলুন এবার যাওয়া যাক। আজ 7 দিন হলো ঢাকা থেকে গ্রামের বাড়ি এসেছি। ওহ, একদম ভুলেই গিয়েছিলাম, মনিকে একটা চিঠি লেখা দরকার। আসার সময় ওকে বলা হয়নি, নিশ্চয়ই বাসায় রিং করেছিল, কিংবা এসেছিল আমার খবর জানতে। ওকেই লিখি, খুব অবাক হবে। আসিতে তোমার দ্বারে মনে হলো। মনি, আমাদের গ্রাম থেকে তোকে লিখছি। খুব অবাক হচ্ছিস না? আমি কিন্তু আরো বেশি অভিভূত হয়ে বসে আছি।
কেন তোকে ঠিক বোঝাতে পারবো না। আসলে জানিস, আমার ভেতরের অস্থিরতাটাকে আমি বুঝি না, অনেকেই বোঝে না। আমিও ভাবিনি এখানে এসে ভালো লাগতে পারে। সত্যি বলছি, ভালো আছে কি খারাপ আছে এই মুহূর্তে আমি বলতে পারবো না, কিন্তু বেশ কেটে যাচ্ছে। আর একটা খবর দিচ্ছি, একজন মানুষ, হালকা আর লম্বা, চোখে কালো চশমা, ভদ্রলোক। জানিস, আমার প্রথম প্রথম মনে হতো হয়তো কোনো নেতা টেতা হবে। আমার চাচার কাছে শুনেছি পাশ টাশ করে বসে আছে, বিদেশেও ছিল বেশ কিছুদিন। চমৎকার আবৃত্তি করে। আগে কিন্তু জানতাম না। গতকাল হঠাৎ গিয়েছিলাম ওর সঙ্গে বেড়াতে, আমাদের গ্রামের মোহিনী নদীর বাঁধে। নদীর ওই পাড়ের গ্রামটার নাম কি মাসুদ সাহেব? হরিণপুর। গ্রামের নাম হরিণপুর? গ্রামের মানুষ দেখছি ভয়ানক রোমান্টিক। আচ্ছা, ওই যে রৌদ্রে হাওয়ায় দুলছে ওগুলো? মাছের জাল, ওটা জেলে পাড়া। আপনার সব চেনা, তাই না? গ্রামেরই ছেলে, চেনা তো বটেই। মাসুদ সাহেব, এটা কিন্তু আপনার অহংকার, যেন গ্রামগুলো আপনার একার। কেন, আমিও তো এই গ্রামেরই মেয়ে। বলুন, বলতে পারি না? আপনার দাবি অস্বীকার করছি না। চলুন বাঁধ থেকে নেমে পড়ি। এক্ষুনি ফিরবেন? ফেরা উচিত, সন্ধে হয়ে যাবে পথে। চলুন। দেখুন দেখুন মাসুদ সাহেব, লোকগুলো হাতের কাজ ফেলে কেমন করে তাকিয়ে আছে আমাদের দিকে। আপনাকে দেখছে। আমাকে? হ্যাঁ, আর কখনো দেখেনি কিনা, খুব অবাক হচ্ছে। কেন, আপনাকে দেখে হচ্ছে না? আমাকে তো সব সময়ই দেখে। আপনি কিন্তু বেশ মুগ্ধ করে রেখেছেন সবাইকে। সবাই কিন্তু মুগ্ধ হয় না, শত্রুও থাকে। শত্রু আছে এখানে? আপনার শত্রু? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। বারে, শত্রু তো মানুষেরই থাকে। কিন্তু আপনি তো সবার ভালোর জন্যই। সবার ভালো হলেও কিছু লোকের স্বার্থে চরম আঘাত পড়ে। তাই বলুন। চাচাও বলছিল একটা পথ বাঁধা নিয়ে নাকি কি গন্ডগোল চলছে। এই তো, এই পথটাই এখানকার সবচেয়ে দরকারি রাস্তা। কিছুদিনের মধ্যেই বাঁধাই শুরু হবে। কারা বাঁধবে? কেন, গ্রামের মানুষ। পথটা তো ওদেরই। দেখেছেন, দেখেছেন মাসুদ সাহেব, আকাশটা কেমন রাঙা হয়ে গেছে, আর সূর্যটা কি বড়, আর আমরা যেন সূর্যাস্তটার দিকে হেঁটে যাচ্ছি, তাই না? ওহ, সূর্যটার ভেতরে যেন আগুন ধরে গেছে। আর দেখুন না, ওই যে একটা ছোট্ট ছেলে এক পাল গরু তাড়ি নিয়ে যাচ্ছে, ওদের পায়ে পায়ে উঠছে ধুলো। বইয়ে পড়া গোধূলি আর এই গোধূলি, আহ, হাওয়ার ঢেউ ভেঙে যেন এগুনো যাবে না। মাঠটা কিন্তু সূর্য ডোবার আগেই পার হতে হবে। সে হবেক্ষণ, আপনি তো সঙ্গেই আছেন। মাসুদ সাহেব, আপনি কবিতা পড়েন? একেবারে পড়ি না, এ কথা বলা যায় না। তাহলে একটা কিছু আবৃত্তি করুন না। এটা কিন্তু আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বারে, চাপাবো কেন? আপনার যা খুশি, যা মনে আসে। বাহ, ফেঙে দুটি কেমন হাওয়ায় পাখনা মেলে লুটুপুটি খাচ্ছে। যা, উড়ে গেল। ওরা যে চলতি হাওয়ার পন্থী, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষে ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধন রত্ন, নাইনে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। আবার চিঠি পড়ে খুব হাসবি তুই, জানি, কিন্তু মানুষ সবকিছু থেকে দূরে এসে নিজের নির্জনে দাঁড়ালে যাকে সবচেয়ে বেশি কাছে পায়, সে কে জানিস? সে হলো নিজেকে নিজের করে পাওয়া। এখন আমি ঠিক সেরকম আছি, খুব একা, নিজের সাথে একা, এবং এভাবেই বোধহয় এখানে আরো কটা দিন থাকবো। সুতরাং আমাকে তুই লিখতে পারিস। তোর দিনা।
চিঠি চিঠি আর চিঠি, একটার পর একটা চিঠি। মেয়েটাকে গ্রামে পাঠিয়ে তারা যেন ভয়ে দুশ্চিন্তায় আর বাঁচছে না। কেন, আমি আছি না? আমি কি অসুখ বিসুখে মরে গেছি নাকি? গ্রামে কি আর মানুষ থাকে না? রাজবালি, রাজবালি, ডাকলেন বড় সাহেব? কোথায় কোথায় থাকো? পুকুর পাড়ে আপামনি বসে বই পড়ছেন, চা দিয়ে এলাম। এই চিঠিটা নিয়ে কখানা হলো? দিনা এখানে আসার পর কটা চিঠি এসেছে? কি হলো? ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? আমার কথা বুঝতে পারছো না? জি, চারখানা। চারখানা? কোথায় কোথায় ওগুলো? দাও। চারখানা চিঠি লিখে ফেললেন কেন বাবু? দিনা কি পানিতে এসে পড়েছে? কি হয়েছে চাচা, চিৎকার করছো কেন? করব, চিৎকার করব, কেন করব না? ওনারা সব দায়িত্ব জ্ঞানের মাথা হয়ে বসে আছেন। দিনা কোনোদিন গ্রামে যায়নি, কি অসুখ টসুখ বাঁধাবে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ইস, কি দুশ্চিন্তা, যেন মেয়েটা তার একা। আব্বার চিঠি এসেছে? চিঠি না, পরোয়ানা। এই দেখ না, এরই মধ্যে চারখানা। এই দেখ, আজ আবার একখানা এসেছে। জাতি না, তুই কালই ঢাকা চলে যা। আব্বার উপর রাগ করে তুমি আমাকে চলে যেতে বলছো চাচা? হ্যাঁ হ্যাঁ, তুই কালই চলে যা। তোর আব্বা দুশ্চিন্তায় মরে যাচ্ছে। আব্বা তো চিরকালই এমন। আমি আরো কটা দিন থাকবো। কেন থাকবে? তোরা তো ভাবিস গ্রামে যারা থাকে তারা সবাই ভূত। কেন কেন, আমি ভালো নেই গ্রামে? আমি ভাবি না, আমি এখানে ভালো আছি। না মা, তুই চলে যা। আমি আমি তো তোদের কেউ না। তোকে পাঠিয়ে কেমন উদ্বেগে আছে তোর আব্বা আম্মা, দেখছিস না? আমি আমি তোদের কেউ হলে। চাচা, ঠিক আছে মা, তুই থাক, দেখি তোর আব্বা শেষ পর্যন্ত কি করে। এখানে সন্ধ্যার রংটা আলাদা, তাই না মাসুদ সাহেব? কেমন বিষণ্ণ, সময়টা যেন থেমে আছে। এখানে জীবনও থেমে আছে মিস দিনা। জানেন, কাল আব্বার একটা চিঠি এসেছে, ঢাকায় ফিরে যাওয়ার জন্য লিখেছেন। চাচা কিন্তু রেগে মেগে বাড়ি তোলপাড়। চৌধুরী চাচা মাঝে মাঝে একেবারে ছেলে মানুষ হয়ে ওঠেন। আব্বার চিঠির উপর রাগ করে সঙ্গে সঙ্গে আমাকে চলে যেতে বললেন। তা আপনি কিন্তু এসেছেন বেশ কদিন হয়ে গেল। একসাথে এতদিন নিশ্চয়ই আর কখনো গায়ে থাকেননি, তাই না? একবার এসেছিলাম, তখন অনেক ছোট্ট, আমার কিছু মনে নেই, মনে থাকার কথাও নয়। কিন্তু আশ্চর্য কে জানেন, সব সব কিছু আমার চেনা লাগছে। সেই যেদিন এলাম, মনে হচ্ছিল আমি যেন এখানকার প্রত্যেকটা মাটির পথ, প্রত্যেকটা গাছপালার সাথে পরিচিত। মনে হচ্ছিল এমন এক জায়গায় ফিরে এসেছি যেখানে আমি ছিলাম, বহুদিন আগে ছিলাম। কিংবা এই পৃথিবীটাই যেন আমি খুঁজছিলাম। সন্ধ্যাটা খুব বিষণ্ণ বলছিলেন না আপনি? বিষণ্ণ, কিন্তু খারাপ লাগে না। মেট্রোপলিটন ইভিনিংয়ে ঝলমলের রূপ এখানে নেই। তাছাড়া এখানকার মানুষও বিষণ্ণ। মানুষের কথা বলছেন? না, মানবিক সারল্যের কথা বলছিলাম। গ্রামের মানুষ সরলতা হারিয়ে ফেলেছে, এ বিষয়ে কিন্তু আমার সন্দেহ নেই। আমারও নেই, কিন্তু এজন্য দায়ী বাণিজ্য সভ্যতার অমানবিকতাই। আর গ্রাম ও শহরের মাঝে বিচ্ছেদ আসলে প্রতিটি মানুষের সাথে প্রতিটি মানুষেরই বিচ্ছেদ। কিন্তু বিচ্ছেদই প্রধান নয়, ওটা সাময়িক। মানব ইতিহাসের শেষ কথা মিলন। সত্য, কিন্তু এই মিলনের পথ কি শহর থেকে গ্রামে এসে ক্যামেরা ভরে শিরিষ পাতার ফটোগ্রাফ নিয়ে অ্যালবাম সাজানোর? এটা কিন্তু আপনার একপেশে ধরনের বক্তব্য। তাছাড়া আপনি যেমন এখানে আছেন, আমিও তো ঠিক তেমনিভাবেই থেকে যেতে পারি, পারি না? কি জানি, হয়তো পারেন, হয়তো পারেন না। জানেন, ভাবছি আমিও চাচার সাথেই থেকে যাব। রাজবালি, রাজবালি, এই যে মাসুদ, তোমাদের বাড়ি থেকে এলাম, একটা খবর শুনলাম। জি চৌধুরী চাচা, খবরটা দেব বলেই। তার মানে পথটা ওরা বাঁধতে দিতে চায় না? আমিও তাই শুনেছি। মাতব্বরেরা মিলে জোট করেছে। সে যাক, ওসব জোট আমি পরোয়া করি না। পথ আমরা বাঁধব, গ্রামের মানুষই বাঁধবে। পরশুদিনই কাজ শুরু হবে। আগামীকাল পুবপাড়ায় ওরা সবাই বসবে। আপনাকেও যেতে হবে কিন্তু। আরে আমি তো আছি। পরশুদিন আমিও যাব চাচা। যাবি বই কে মা। আপনি যাবেন? কিন্তু বারে, আপনাদের মতো কাজ করতে না পারি, দেখতে তো পারবো। শহরে তো প্রতিদিনই দেখছেন। দিনমজুরদের কথা বলছেন? সে তো পেটের তাগিদে, সেখানে দিন যাপনের গ্লানি আছে। আর এখানে এরা কাজ করবে স্বেচ্ছায়, সমষ্টির কল্যাণে। এভাবে যদি অনুভব করে থাকেন, নিশ্চয়ই যাবেন। আমি এখন উঠি চৌধুরী চাচা। উঠবে? ঠিক আছে, আগামীকালের বৈঠকে আমি থাকবো। বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব, কি? ছোট সাহেব এসেছেন। হ্যাঁ,
দিনার আব্বা এসেছে? বলো কি? হ্যাঁ, আমি যাই মালপত্রগুলো নামাই গিয়ে। আজিম এসেছে? কই আসবে এমন তো জানায়নি। জিনিসগুলো নামাও রজমালি। আমি নামাচ্ছি, আপনি যান, ভেতরে যান। ভাইজান কোথায়? ওই তো আসছে। কিরে আজিম, আসবি? গত চিঠিতে কিছুই তো লিখিসনি। আমার কোনো চিঠির অর্থ আছে নাকি? কি বলছিস? দিনাকে ঢাকায় পাঠিয়ে দেওয়ার জন্য লিখেছিলাম। হো, হায় হায়, সব বলছি। কেমন আছো বউ? জি ভালো। এসো এসো। রজবালি, তুমি তাড়াতাড়ি জিনিসপত্রগুলো নিয়ে এসো। জি আচ্ছা। এসো এসো বউ। দিনা কোথায় দেখছি না যে? আছে আছে, বেড়াতে বেরিয়েছে। এটা কিন্তু তোর উচিত হয়নি। আসছিস, লিখে দিলে রজবালি স্টেশনে থাকতে পারতো। কি গো বউ, অসুবিধা হয়নি তো পথে? জি না ভাইজান। এসো এসো। দিনা, শোন দিনা, না না আম্মা, আমি পারবো না। তোর আব্বার কথা একবার ভেবে দেখ মা। আমি আর কি ভাববো? তোর সুখ, তোর শান্তির দিকে চেয়েই তো। সুখের কথা বলছো আম্মা? আমার সুখের জন্য আমাকে একবার ভাববার সুযোগ দেবে না? পর পর 4টে চিঠিতে তোর আব্বা তোকে তাড়াতাড়ি ঢাকায় চলে যেতে লেখেননি? তাছাড়া তুই বড় হয়েছিস মা, এতদিন না হয় লেখাপড়া করছিলি, তাও তো শেষ করে বসে আছিস। বিয়ের কথা বললে নীরব থাকিস। এতদিন তোর মতেই তো চলেছে তোর আব্বা। নীরব থেকেছি কারণ এর সম্পর্কে কখনো ভাবিনি। আর শফিক তো ভালো ছেলে আম্মা, এমন তো নয় যে চিনিস না জানিস না। তোরা একজন আরেকজনকে চেনা জানার সুযোগও পেয়েছিস। কিন্তু ওকে আমি বিয়ে করব এমনভাবে কখনো মিশিনি। এটা আমি ভাবিওনি। আমরা একজন আরেকজনের সাথে মিশেছি সে এক কথা, আর বিয়ে করা সম্পূর্ণ অন্য ব্যাপার আম্মা। শফিকের আব্বার সাথে তোর আব্বার সব কথা পাকা হয়ে আছে। শফিকও এ মাসে জার্মানি চলে যাচ্ছে, তাই তো তোকে নিতে এসেছি আমরা। অসম্ভব আম্মা, তার আগে আমাকে জানানো তোমাদের উচিত ছিল। এ ভুলটা তোমরা কেন করলে? আমরা তো ভেবেছি তোরা দুজনই জানিস। না, আমাদের মাঝে এমন কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। তোমরা ভুল করেছো আম্মা। বুঝি না মা, আমি তোদের কিচ্ছু বুঝি না। কিন্তু আমি তো নিজেকে কখনো দুর্বোধ্য করে রাখিনি তোমাদের কাছে। শুধু যতবার তোমরা বিয়ের কথা বলেছো আমি এড়িয়ে গেছি। এড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না আমার। বিশ্বাস করো আম্মা, আমি সবই বুঝি। তোমাদের কথা ভাবতে গিয়ে আমি নিজের মধ্যে তাকিয়েছি, কিন্তু আমি কি করব আম্মা? আর শান্তির কথা বলছো তো, এতদিন আমিও তো তাই খুঁজেছি। সেই জন্যই তো তোর আব্বা আমাকে না জানিয়ে সব পাকা করে ফেললো, কিন্তু তাতেই কি ভেবেছো আমি সুখী হয়ে যাব? তা হয় না আম্মা। দিনা, এদিকে এসো। তোর আব্বা ডাকছে, জামা। যাচ্ছি। বসো। তোমার আম্মা সব বলেছে বোধহয়, তাই না? বলেছেন। আগামীকাল সকালেই তাহলে আমরা যাচ্ছি। আমি আম্মাকে সব বলেছি আব্বা। দিনা, আমি অবাক হচ্ছি। তোমাকে নিতে আসার গুরুত্বটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আমি আম্মাকে বলেছি। আমাকেও বলতে পারো। হ্যাঁ মা দিনা, তোর আব্বার কাছে সবই শুনলাম। ভালোই তো, চল আমিও যাব। বহুদিন ঢাকায় যাওয়া হয় না, এবার বেশ কিছুদিন কাটিয়ে আসবো ভাবছি। আর যতদিন আছি কিছুদিন এখানে কিছুদিন ওখানে এইভাবেই কাটিয়ে দেব। আমি এখানেই থাকতে চাই। দিনা, আব্বা, তোমার কথাটা ঠিক বুঝতে পারছি না। এখানে থাকতেই আমার ভালো লাগছে। ধুর পাগলি, এখানে কি আর সবসময় ভালো লাগবে? এখানে তোমার ভালো লেগেছে, দ্যাটস অল রাইট। শফিকের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে, তোমার আম্মা তোমাকে বলেনি? শুনেছি। শোনো, যেখানেই তোমার ভালো লাগে নিশ্চয়ই সেখানেই তুমি থাকবে। এ ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো মানে হয় না। অবশ্য শফিকের ইচ্ছে বোধ হয় তুমিও জার্মানি যাও। শফিককে বিয়ে করার কথা আমি কখনো ভাবিনি আব্বা। তাছাড়া আমি বিদেশে যেতে চাই না। এদেশের মেয়ে, এদেশেই থাকবো। বড় সাহেব, বড় সাহেব, সর্বনাশ হয়ে গেছে বড় সাহেব। কি কি হয়েছে? কার? মাসুদ ভাই সড়ক বাঁধের কথা নিয়ে বাঁধের কাছে নাকি গন্ডগোল হয়েছে। মাসুদ ভাই ওরা বাড়ি নিয়ে যাচ্ছে, আপনাকে যেতে বললো। মাসুদ সাহেব, কি হয়েছে? কি হয়েছে রজবালি? এই তো সবাই ওনাকে নিয়ে গেল, রক্তে ভিজে গেছে শার্ট, আমি দেখলাম। রজবালি, জি। চলো। আপনি যাবেন? হ্যাঁ, আমাকে নিয়ে চলো। আব্বা, আমি যাচ্ছি। এসব গ্রাম্য হাঙ্গামার ব্যাপারে তুমি কেন যাবে? তাই তো, তুই আবার কোথায় যাবি? আমাকে যেতেই হবে আম্মা। তোরা থাক মা, আমি যাচ্ছি। রজবালি, চলো,
আমি যাচ্ছি। দিনা, দিনা শোন, শোন। মাসুদ, মাসুদ, জ্ঞান ফিরেছে দিনা? এক্ষুনি ফিরবে মনে হচ্ছে। রক্ত বন্ধ হয়েছে তো? হয়েছে। খোদার কাছে হাজার শুকর, মারাত্মকভাবে লাগেনি কোথাও। কিন্তু জ্ঞান ফিরতে এত দেরি হচ্ছে কেন চাচা? তা হোক, ডাক্তার বলে গেল আর ভয় নেই। আমি বাইরে আছি মা, জ্ঞান ফিরলে আমাকে ডাকিস। বসো গে চাচা, আমি এখানেই আছি। মাসুদ, মাসুদ, আমার কথা শুনতে পাচ্ছ? আমি দিনা, চোখ খোলো। দিনা, দিনা, বাইরে অনেক মানুষের ভিড় জমে গেছে রে দিনা। সবাই মাসুদকে দেখতে চাইছে। আহা, এখন তা সম্ভব নয় চাচা। কিছুতেই ওদের বোঝানো যাচ্ছে না যে। বুঝতে হবে, তুমি ওদেরকে বুঝিয়ে বলো মাসুদ ভালো আছে। 4-5টা গ্রামের মানুষ ভেঙে পড়েছে, তারা পথ বাঁধবে বলে এসেছিল। খবর শুনে ছুটে আসছে এইদিকে। তুমি ওদের বোঝাও চাচা, ওরা বুঝবে। ওরা মাসুদকে ভালোবাসে। আর ওদের বলে দাও পথের কাজ বন্ধ হবে না, চলবে। মাসুদ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আগে এখনই কি তা সম্ভব? আমি থাকবো ওদের সাথে। তুই ওদের সাথে? হ্যাঁ চাচা, তুমি ওদের বলে দাও। যাচ্ছি মা, আমি যাচ্ছি। মাসুদ, মাসুদ, এখন একটু ভালো লাগছে? দিনা? হ্যাঁ, আমি দিনা। আমাকে তুমি চিনতে পারছো? চিনেছি, চিনেছি দিনা। তোমাকে তোমাকে আমি চিনেছি। চুপ করো, কথা বলতে কষ্ট হচ্ছে তোমার। অনেক অনেক কথা আমরা বলবো, এখন নয় মাসুদ। দিনা? তুমি তুমি এসেছো আব্বা? হ্যাঁ মা, ওর জ্ঞান ফিরেছে। এইমাত্র কথা বললো। কথা বলেছে? হ্যাঁ আম্মা। আমি ওর জন্য গরম দুধ নিয়ে আসি একটু। দিনা মা, তুমি বসো ওর কাছে, আমি বাড়ির সামনেই আছি। আচ্ছা আব্বা, তাই যাও। ট্রেন আসার সময় হয়ে এলো। আজকাল বেশ সময় মতোই যাতায়াত করে। যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমে গেছে। এই রজবালি কোথায়? এই যে আমি বড় সাহেব। ওদের মালপত্র সব ঠিক আছে তো? জি আছে। দিনা মা, আব্বা, তোমার মনের বিরুদ্ধে আমি কিছুই করতে চাই না মা। তোমার এখানে থাকার ইচ্ছে, বেশ তো, তুমি থাকো। দিনা, আম্মা। খবরাখবর দিস মা। দেবো আম্মা, তোমরা ঢাকায় পৌঁছে চিঠি লিখো কিন্তু। লিখবো। ভাইজান? হ্যাঁ রে আজিম, এতকাল পরে এলি, ভেবেছিলাম তোকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরবো। ইচ্ছে ছিল, খুবই ইচ্ছে ছিল রে, দু ভাই মিলে। কত কথা জমে আছে, কবে আছি কবে নেই। আমি আসবো ভাইজান, শিগগিরই ওখানকার পাট তুলে দিয়ে একেবারেই চলে আসবো। দিনার মাও শহরের পরিবেশে কোনোদিনই পুরোপুরি সহজ হতে পারেনি ভাইজান। এবার আমি এসে বুঝে গেলাম, এতকালের উপেক্ষায় অবহেলায় যে ভুলের গাছটা বেড়ে উঠেছে তাকে উপড়ে ফেলতেই হবে। আজিম ভাইজান, তুই আসবি, এই অপেক্ষায় আমি থাকবো। ট্রেন আসছে, আমরা তাহলে যাই রে দিনা। আব্বা, তুমি আমাকে কিচ্ছু বলতে হবে না মা, আমি তোকে খুশি মনে রেখে যাচ্ছি না। আসি ভাইজান। থাক থাক, দুদিনের জন্য এসে কষ্ট করে গেলে। এভাবে বলবেন না ভাইজান। এসো দিনার মা, এসো। আসি দিনা। আম্মা। মায়ের দোয়া রইল, আমার মন বলছে তোরা সুখী হবি।
দিনা, হুম, কি দেখছো অমন করে? তুমি দেখতে পাচ্ছ না মাসুদ? শেষ বিকেলের আলোয় পথের নতুন কাটা মাটি কেমন মায়াবী রং হয়ে আছে। এই পথ আমার স্বপ্ন। জানো দিনা, আজ আমাদের সবার জীবনে একটা পথের প্রয়োজন, একটা সহজ জীবনগামী পথ। আবিদপুর আমার আইডিয়া। শুধু এই আবিদপুর নয়, আজ আমাদের ভেতরে জীবনে জীবনে গ্রামে ও নগরে যে ব্যবধান, যে ফাটল দেখা দিয়েছে, সেই দূরতিক্রম ব্যবধানের ভয়াল ফাটল খোঁচাতেই হবে। একটা পথ, ঝকঝকে বিশ্বস্ত একটা নতুন পথের স্বপ্ন দেখছে এই দেশ। ওই দেখো মাসুদ, ওরা কাজ করে চলেছে। ওদের ঘামে ভেজা গায়ে মুখে মিষ্টি রোদের স্নেহ ছোঁয়া। কোথাও ক্লান্তির ছায়া নেই। তুমি ওদের জাগিয়ে তুলেছ মাসুদ। চলো, ওই শিমুল গাছটা তলায় একটু বসি। দাঁড়াও, জায়গাটা একটু পরিষ্কার করে নিই। কোনো দরকার নেই, আমি বসে পড়লাম। তুমিও বসে পড়ো ওইখানটায়। বসলাম। তারপর? তারপর তারপর ওই কবিতাটা আবৃত্তি করো। না, আজ তোমার গান শুনবো। গান? আমার? আমি তো ভালো গাইতে পারি না। গানের ভালো মন্দ আমি বুঝি না। মাঝিরা ভাটার টানে নৌকো ছেড়ে গায়, আমার ভালো লাগে। ফসল কাটার সময় ওরা গায়, আমি কান পেতে শুনি। তুমিও অন্তর থেকে যা হোক কিছু গাও, আমি শুনবো। মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। মরুতীর হতে সুধা শ্যামলিম পারে মনে হলো, যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যুথির মালা, সকরুণ নিবেদনের গন্ধ ঢালা। লজ্জা দিও না, দিও না, লজ্জা দিও না, তারে মনে হলো, যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। মরুতীর হতে সুধা শ্যামলিম পারে মনে হলো। পথ বেঁধে দেই নাটকের অভিনয় এখানেই শেষ হলো। রচনা আবিদ আজাদ। বিভিন্ন চরিত্রে অংশ নিলেন নিজাম চৌধুরী, জহিরুল হক, আজিম চৌধুরী, এস এ আবুল হায়াত, দিনার আম্মা লিলি চৌধুরী, দিনা রুবি আফরোজ, রজব আলী, সিরাজুল হক মন্টু, মাসুদ সালে আকরাম। কণ্ঠসঙ্গীতে জাহানারা রফিক, শব্দগ্রহণে সিরাজুল ইসলাম, শব্দ সংযোজনা ও সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করলেন আব্দুল মালেক খান।